টিনেজের মধ্যে হচ্ছে আমাদের অ্যাকনি হচ্ছে অনেকটাই কমন। তো আমাদের স্কিনের জন্য অনলি খালি তিনটা প্রোডাক্ট দিয়েই কাজ হয়ে যাবে। প্রথম, নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি শিবানী আর আপনারা দেখছেন শিবানী এক্সপ্লোরার। তো আজকের পর্বটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার জন্য প্রয়োজনীয়, কারণ ত্বকের সমস্যা এমন একটা সমস্যা যা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আসে। প্রথমত ব্রণ, অ্যালার্জিস, মুখে কালো দাগ, পিগমেন্টেশন, সানস্ক্রিন কিভাবে ইউজ করতে হয়, তারপর সোশ্যাল মিডিয়া যেগুলো ভাইরাল হচ্ছে স্কিন কেয়ার টিপস দেওয়া আছে, এগুলা কতটুকু সঠিক, কতটুকু কি কাজে লাগবে, সবকিছুর উত্তর দিতে কিন্তু আমাদের সাথে আজকে একজন বরাক ভ্যালি রিনাউন্ড স্কিন স্পেশালিস্ট নিয়ে এসেছি। তো আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন থেকেই যায়, আমরা সবাই সময় মতো ডাক্তারের কাছে যেতে পারি না। তার জন্য আজকে আমি পডকাস্টে নিয়ে আসলাম বরাক ভ্যালি রিনাউন্ড স্কিন স্পেশালিস্ট ডক্টর কিন্নর দাসকে। তো আপনাদের প্রত্যেকের উত্তর পেয়ে যাবেন আজকের এই পর্বে। দেখতে থাকুন, আশা করছি আপনাদের দর্শক শ্রোতাদের প্রত্যেকের উপকারে আসবে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন আজকের পর্বে। তো দেরি না করে চলুন পরিচয় করিয়ে দেই আমাদের বরাক ভ্যালি রিনাউন্ড স্কিন স্পেশালিস্ট ডক্টর কিন্নর দাস। নমস্কার, স্বাগত জানাচ্ছি শিবানী এক্সপ্লোরার পডকাস্টে। আপনাকে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের পর্বটা দর্শকদের ভালোই হবে, বা অনেক তথ্যবহুল আলোচনা নিয়ে আমরা আসছি, আশা করি দর্শকরা উপকৃত হবেন। নিশ্চয়ই। স্কিনের সমস্যা, তো বর্তমানে কি কি সমস্যা মানে মেইন দেখা দিচ্ছে, এগুলা সম্পর্কে কিছু বললে ভালো হবে দর্শকদের। কেন তো এখন হচ্ছে গিয়ে কোন রোগটা কমন, এখন হচ্ছে যখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেটের জন্য রোগগুলো চেঞ্জ হয়, ঠিক না? তো এখন যদি ডিফারেন্ট এজে দেখেন, তো ডিফারেন্ট এজে ডিফারেন্ট রোগ থাকবে। ব্রণ কমন, কারো হেয়ার লসও কমন। যারা অনেক ভিজা এনভায়রনমেন্টের মধ্যে থাকে ওদের মধ্যে ছত্রাক রোগ, যেটাকে আমরা রিংওয়ার্মও বলি, সেটা কমন। তো রোগ কোনো বিশিষ্ট জিনিস না যেটা কি এখনই কমন চলছে, বাট এজ বা ওই পপুলেশন, কোন পপুলেশনে আছে, ওরা কি এনভায়রনমেন্ট থেকে এক্সপোজড আছে, ওটার উপর নির্ভর করে কি ওদের কোন রোগটা কমন, ঠিক না? স্পেশালি আমি ইয়াং জেনারেশনদের নিয়ে একটা বলবো, পিম্পলস এর একটা প্রবলেম থাকে। তো আমাদের স্কিনের যেটা আমরা মানে নর্মাল স্কিন, ড্রাই স্কিন আর অয়েলি স্কিন, তো কোন স্কিনের উপর পিম্পলসটা উঠে বা কি করলে আর প্রতিরোধ করতে পারবে সেটা সম্পর্কে কিছু। তো পিম্পল যেটাকে আমরা ব্রণ বলি, ব্রণটা হ্যাঁ। হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেকগুলো ফ্যাক্টরস থাকে যার কারণে আমাদের অ্যাকনি হয়, যা ব্রণ হয়। তো প্রথম একটা কারণ হলো আপনার যে পাইলোসেবেসিয়াস ইউনিট থাকে, হ্যাঁ, সেটার মধ্যে সেলসগুলো, কোষগুলো বেশি গ্রো করলো, একটা হরমোনাল ফ্যাক্টর থাকলো। তৃতীয় হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি কিউটিব্যাকটেরিয়াম অ্যাকনিস, সেটা প্রলিফারেশন, ওটা গ্রোথটা বেশি হলো। থার্ড হচ্ছে আপনাদের স্ট্রেস যে কোনো রকমের হতে পারে, আপনার খাওয়ার স্ট্রেস হলো, মানসিক স্ট্রেস হলো, ফিজিক্যাল স্ট্রেস হলো, এগুলো স্ট্রেস থেকে শরীরের ইনফ্লামেশনটা বাড়ে, তার জন্য ব্রণটা দেখা দেয়। আর টিন এজের মধ্যে হচ্ছে আমাদের অ্যাকনি হচ্ছে অনেকটাই কমন, ঠিক না? যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে স্ত্রীদের, তা ওটার কারণে ব্রণ দেখা দেয়। তো সেটার প্রতিরোধ কিভাবে করা, কেয়ার কিভাবে নেওয়া? ফার্স্ট হচ্ছে নর্মাল স্কিন কেয়ারটাকে মেনটেন করবেন, ওটাকে বজায় রাখবেন। আর যদি আপনার কোনো রোগ থাকে, পিসিওডি বা অন্যান্য কোনো যদি সমস্যা থাকে, তো ওটার আগে ট্রিটমেন্ট করতে লাগবে। আপনাদের দেখতে লাগবে কি আপনার প্রাইমারি কারণটা কি হচ্ছে ব্রণ হওয়ার। কোনো সময় কিছু ক্রিম লাগানোর কারণে বা কিছু কসমেটিক্স কোনো রকমেরই লাগানোর কারণে কি হতে পারে, আপনার ব্রণটা বাড়তে পারে, বা ওটা ব্রণ নাও হতে পারে, ওটা অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে। তো প্রথম হচ্ছে কি ওটা চিনতে লাগবে কি ওটা কি ঠিকই ব্রণ হয়েছে কি না। তারপর একজন সার্টিফাইড ডার্মাটোলজিস্টের কাছে যান, তো উনি ওটা বুঝাবেন আপনাকে কি ঠিকই প্রথম এটা ব্রণ কি ব্রণ না। সেকেন্ড, আমি এতগুলো কারণ বললাম, ওটার মধ্যে কি কারণটা প্রেভেলেন্ট বেশি, তারপর বেসড অন ইনভেস্টিগেশন যদি কিছু দরকার হয়, তার বেসিসে আপনাকে মেডিকেশন স্টার্ট করা হলো, ঠিক না? আচ্ছা, জেনারেলি মানুষ কি করে ব্রণ হলে পরে দেখে মানে সোশ্যাল মিডিয়াতে কি কি ক্রিম আছে কি না, সেটা লাগালে কি এগুলা যে এক্সপেরিমেন্ট করে তার ফলে কি আরো বেড়ে যাওয়ার চান্স বা নিশ্চয় কিছু। তো ব্যাপারটা হচ্ছে ব্রণ হলে আপনারা যে সময়ই সোশ্যাল মিডিয়া দেখবেন বা যে কেউকে জিজ্ঞেস করবেন, ওরা এটাও বলতে পারে টুথপেস্ট লাগিয়ে দো, আলু লাগিয়ে দো, আরো অন্যান্য জিনিস, ঠিক আছে? বাট ব্রণ একটা রোগ, একটা ডিজিজ প্রসেস, ঠিক আছে? তো এগুলো জিনিস ট্রাই না করে, যেটাকে আপনার স্কিনকে ক্ষতি করতে পারে, তো ওইগুলো জিনিস ট্রাই না করে বেস্ট জিনিস আপনার কিসের জন্য অ্যাকনি হচ্ছে, কিসের জন্য ব্রণ হচ্ছে, ডক্টরের সাথে পরামর্শ করুন। আফটার দ্যাট বোঝা যাবে। এগুলো জিনিস ট্রাই করলে কি হতে পারে, কন্টাক্ট ডার্মাটাইটিস রিয়াকশন যেটাকে আমরা বলি, রিয়াকশন হতে পারে। তারপর ওটাকে
আমরা ঠিক করে তারপর ব্রণটাকে ঠিক করাটা আরো কষ্টকর হয়ে যায়, যেটাকে আমরা বলি হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীত, Exactly. এক্স্যাক্টলি। তো তার জন্য ব্রণ একটা রোগ, সো এগুলো জিনিস ট্রাই না করে বেস্ট হবে আপনি ডার্মাটোলজিস্টের কাছে যান। একদম। তো সব তো ডার্মাটোলজিস্ট রেজিস্টার্ড নাকি, কার কাছে যাওয়া বিশেষে আপনি কি প্রেফার করবেন? এখন আপনি বলছিলেন সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, Social হ্যাঁ, media তো ব্যাপারে। সোশ্যাল মিডিয়াতে অনেকজনই ফিটনেস এক্সপার্ট রয়েছে, অনেকজনই স্কিন কোচ রয়েছে। খুললেই দেখা যায় হ্যাঁ, হ্যাঁ, আজকালকার। হ্যাঁ। কিন্তু আমি একটা আপনাকে ফ্যাক্ট বলি, ইন্ডিয়াতে অনলি 18,500 এর মতন রেজিস্টার্ড ডার্মাটোলজিস্ট আছে, আচ্ছা, যারা কি প্রপারলি ট্রেন্ড Properly ডার্মাটোলজিস্ট, পোস্ট গ্রাজুয়েটস ইন ডার্মাটোলজি। বাট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাখ বা 10 লাখের মতনও থাকতে পারে। তো যে সময় আপনি যাকে দেখাবেন আপনি দেখবেন কি উনি সত্যি কি রেজিস্টার্ড ডার্মাটোলজিস্ট কিনা না, ঠিক না, তারপরই ওনার কাছে যাবেন। তো এখন আসাম সরকার থেকেও অ্যান্টি কোয়াকারি সেল থেকে কাজ চলছে, যাতে কি মানে আপনার কোয়াক্সদেরকে ধরা হচ্ছে। সো ডেফিনেটলি ওই রকমই বললে একটা সেম সার্কেলে সেম লুপেরই সবগুলো জিনিস। তো যে সময় যেহেতু আপনার এটা শরীর, আপনার স্কিন, এটা আপনার এক্সপেরিমেন্টের জায়গা নয়, এটা আপনার লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, ঠিক না, তো তার জন্য এক্সপেরিমেন্ট না করে বেস্ট হবে ওই সার্টিফাইড ডার্মাটোলজিস্টের কাছে যান, প্রপার ট্রিটমেন্ট। কোনো সময় টাইম লাগতে পারে, কোনো সময় কিছু কিছু রোগ তাড়াতাড়িও ঠিক হয়ে যায়, ওটার অ্যাসেসমেন্ট করান, তারপর ওটা ট্রিটমেন্টটা নেবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। তো আপনারা যারা যারা দেখছেন একদমই স্কিপ করবেন না, অনেক ধরনের প্রশ্ন আপনাদের প্রত্যেকের কাজে লাগবে, উপকারে আসবে, সাথে থাকবে। আজকাল দেখা যায় মানে ফেয়ারনেসের একটা ট্রেন্ড এসছে, সবার তো স্কিন টোন সেম থাকে না, সবাই চায় আজকালকে ফর্সা হতে। তো সেটা সম্পর্কে কি বলবেন? তারপরে দেখা যায় মুখের মধ্যে কালো কালো স্পট, পিগমেন্টেশন যেটাকে আমরা বলি, সেটা প্রচুর পরিমাণে দেখা যায়। তো ওইগুলার ট্রিটমেন্ট কি? তো প্রথম কি হচ্ছে করলে ভালো হবে? ফেয়ারনেস মেনিয়া, এটা আজকের না, এটা আমাদের দেশে অনেক দীর্ঘদিন থেকেই চলছে কি ফেয়ার ইজ গুড, ঠিক না, সেটার জন্য অনেকগুলো ক্রিমসের নামও ফেয়ার দিয়েই স্টার্ট হতো, যেটাকে এখন ব্যান করা হয়েছে বা ওটাকে বন্ধ করা হয়েছে। বাট এখন সেম আবার সোশ্যাল মিডিয়াতেই আসছি, অনেকগুলো ক্রিম বিক্রি হচ্ছে অনলাইন, যেটার মধ্যে মোস্টলি স্টেরয়েড থাকে। সেটা ব্র্যান্ডের নাম নেওয়াটা উচিত হবে না, বাট ওটাকে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করা হয়। ইনিশিয়ালি কিছু একটা সময়ের জন্য আপনার একটা ভালো একটা ফেয়ারনেস চলে আসবে, বাট কিছুদিন পর, 1 মাস 2 মাস পর দেখবেন আপনার স্কিনের মধ্যে সেই আপনার ব্রণ চলে আসছে, চুল গজাচ্ছে, স্কিন পাতলা হয়ে গেছে, রোদে আপনি বেরোতে পারছেন না, ঠিক না, তো এইগুলো জিনিস সাইড এফেক্ট দেখা দেয়। সাইড এফেক্ট। তো ফেয়ারনেস মেনিয়াটাকে ফার্স্ট হচ্ছে কি আমরা সোসাইটি থেকে সরাতে লাগবে। সেকেন্ড, এই যে এইগুলো ক্রিমগুলো বিক্রি হচ্ছে অ্যাজ এ নাইট ক্রিম, ফেয়ারনেস ক্রিম বলে, ওটা আমাদের বোঝাতে লাগবে সবাইকে, নেক্সট প্রজন্মকে, কি না এরকম কিছু ক্রিম হয় না, ঠিক না, আর যেটা তোমাদের স্কিনটা ইউ আর বেস্ট ইন দ্যাট কালার, সেটাকেই মেনটেন করা, নার্চার করা উচিত। মেনটেন এক্স্যাক্টলি। করা উচিত। তো একটা কথা আমি বলবো, মানে এখানটায় যখন ক্রিমের এসছে ফেয়ারনেসের, রিসেন্ট একটা কালকেই আমি দেখলাম নিউজে আসলো, মানে ফেয়ারনেসের একটা প্রোডাক্ট ইউজ করে প্রায় 16 ওমেন কিডনি এফেক্ট। সেটা কি কোনো হয় নাকি, মানে মুখের স্কিনের সাথে ক্রিমের সাথে কিডনির এফেক্ট পসিবল? দেখেন, পসিবল তো আছে। এখন প্রথম কথা হচ্ছে কি যে ক্রিমের কথা বলছেন ওটা কি স্ট্যান্ডার্ডাইজ কিনা না, নাকি ওটা সোশ্যাল মিডিয়া থেকে ওরা কিনেছে। সোশ্যাল মিডিয়া থেকে। এক্স্যাক্টলি, যদি ফার্স্ট অফ অল যদি ওটা সোশ্যাল মিডিয়া থেকে কিনা হয়েছে, ওটা স্ট্যান্ডার্ডাইজ না, তো ওটার মধ্যে যে কোনো কেমিক্যাল থাকতে পারে। মানে অনেকগুলো কেমিক্যাল আছে যেটা লাগানোর পর মানে শরীরের ভিতরে এবজর্ব হয়, ঠিক না, আর তারপর ওটা আমাদের সিস্টেমের মধ্যে চলে যেতে পারে। তো ওইটার কনস্টিটিউয়েন্ট বা ওটার ভিতরে কি ছিল সেটা তো বলা যাবে না, বাট নিশ্চয়ই এটা সম্ভব, ঠিক না, কেন কি ওটা স্ট্যান্ডার্ডাইজ না, ঠিক না, তো ওইগুলো লাগানোর পর স্কিন থেকে শরীরের ভিতরেও ওটা সাইড এফেক্ট করতে পারে। আচ্ছা, পিগমেন্টেশনের জন্য কি আপনি সাজেস্ট করবেন, কিছু বলবেন কি? এটা তো কমন একদম ফ্যাক্ট। পিগমেন্টেশন হচ্ছে একটা, কিভাবে প্রতিরোধ করা যায় নাকি? হ্যাঁ, পিগমেন্টেশন হচ্ছে একটা মানে অনেক ওয়াইড স্পেকট্রাম একটা শব্দ। পিগমেন্টেশন এখন আমার কেটে গেল, তারপর শুকানোর পর ওটা কালো হয়ে গেছে, পিগমেন্টেশন, ঠিক না, আপনার রোদে গেলেন, রোদের জন্য ট্যানিং হলো, সেটাও একটা পিগমেন্টেশন। আপনার প্রেগনেন্সির সময় এখানে দাগ পড়লো গালের মধ্যে, হ্যাঁ, এটাকে মেচেদা বলে, সেটাও একটা পিগমেন্টেশন। ছিটা ছিটা দাগ থাকে কালো, ফ্রেকলস, সেটাও একটা পিগমেন্টেশন। তো কিসের জন্য পিগমেন্টেশন হচ্ছে সেটা আগে জানা উচিত, তারপর হচ্ছে ক্যাটাগরাইজ করে ওটা ট্রিটমেন্টটাকে আমরা বলতে পারবো, ঠিক না। তো ট্রিটমেন্টটাকে যদি আমি বলি, ফার্স্ট হচ্ছে কিছু লাগানোর ক্রিম দিয়ে ঠিক হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে কি কোনো কোনো সময় আমাদের খাওয়ার কিছু মেডিসিন দরকার পড়ে, যদি দেখছি ওটা দিয়ে কারেকশন হচ্ছে না, তখন অনেকগুলো কেমিক্যাল থেরাপি আছে যেটাকে আমরা কেমিক্যাল পিল বলি, বা আমাদের এনার্জি বেসড ডিভাইস আছে লাইক লেজার্স।
তো ওইগুলো ট্রাই করা যায়, বাট ডিপেন্ড করে আপনার কি রকমের পিগমেন্টেশন আছে, এক্স্যাক্টলি কিসের আপনার পিগমেন্টেশন আছে আর আপনার জন্য কোনটা ভালো হবে, ঠিক না? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো অনেক তথ্য আমরা জানতে পারছি, খুবই ভালো লাগছে সেই আলোচনা করে। আমরা মানে গর্বিত আমাদের বরাক ভ্যালিতে এরকম একজন ডাক্তার আমাদের পডকাস্টে এসেছেন। সাথে থাকুন। কোয়েশ্চেনটা হচ্ছে মানে সানস্ক্রিনে এসপিএফ বলতে আমরা মানে কি বুঝি, কত থেকে স্টার্ট হলে ভালো হবে, বা সানস্ক্রিনটা আমাদের প্রত্যেকের আজকালকে দরকার, সেটা বিষয়ে আপনি কি বলবেন দর্শকদেরকে? তো এসপিএফটা কি হয়েছে, একটা ট্রেন্ড হয়ে গেছে, ঠিক না? মানে যেরকম আমরা টুথপেস্ট বলে কোলগেট বুঝাই, হ্যাঁ, আমরা যে সুটকেস বলে ভিআইপি বুঝাই, ওই রকম সানস্ক্রিন হয়েছে এসপিএফ। বাট এসপিএফটা হচ্ছে জাস্ট মেজারমেন্ট, কি কতটুকু প্রোটেকশন দিবে আল্ট্রাভায়োলেট বি থেকে। কিন্তু একটা ফ্যাক্ট বলছি, কি আমাদের আর্থের মধ্যে 90 to 95% ইউভি এ রেজ আসে, অ্যান্ড আমাদের যে জানালা আছে বা উইন্ডশিল্ড থাকে কারের, ওটার ভিতরে ইউভি এ রেজ আসে। তো ইউভি এ রেজ এর প্রোটেকশনটাও ততটুকু ইম্পর্টেন্ট যতটুকু ইউভি বি রেজ এর প্রোটেকশন। তো সবসময় ইউভি বি প্রোটেকশনের যে আমাদের মার্কার আছে, যেটাকে এসপিএফ বলি, ওটাকে না দেখে আমরা যদি কম্বাইন্ড প্রোটেকশন ফ্যাক্টরটা দেখি, ইউভি এ প্লাস ইউভি বি, তখনই মানে প্রপার সানস্ক্রিনটা কাজ করবে। এসপিএফটা কোনো ফ্যাক্টর না? এসপিএফটা নিশ্চয়ই একটা ফ্যাক্টর, বাট ওটার সাথে আমাদের ইউভি এ ফ্যাক্টরটাও কনসিডার করতে লাগবে। আপনি জিজ্ঞেস করেছেন এসপিএফটা কি? হ্যাঁ, তো এসপিএফটা হচ্ছে গিয়ে মানে আপনার কত সময় পর যদি একটা সানস্ক্রিন লাগান, তার কত সময় পর আপনার বার্নটা হবে। তো যদি আপনার স্কিনটা বার্ন হচ্ছে 10 মিনিট পর, মানে 10 মিনিট রোদে যাওয়ার পর, তো এসপিএফ 50 লাগালে আপনি 10 into 50, সেটা হচ্ছে 500 মিনিট পর আপনার ওটা বার্নটা হবে। তো সেটা হচ্ছে ফ্যাক্ট, বাট আদার ওয়ে অ্যারাউন্ড আমাদের ইউভি এ প্রোটেকশনটাও দেখতে লাগবে। আচ্ছা, সেটার সানস্ক্রিন লাগানোর মানে পদ্ধতিটা সব সময় লাগানো যাবে নাকি আমরা যখন রান্না করতে যাই বেশিরভাগ আমাদের মুখে তেলের ছিটকার ওইগুলো আসে মেয়েদের ক্ষেত্রে, তো আমরা কি রান্না করার সময় এগুলা ইউজ করতে পারবো? তো সানস্ক্রিন হচ্ছে সব সময় ইউজ করতে লাগবে, ঠিক আছে? আপনি যদি এখানে থাকেন বা আপনি যদি কোনো হিল স্টেশনে থাকেন, এখন বৃষ্টির দিন, গরমের সময়, বা আপনার যদি শীতের সময় হয়, আমি আমার পেশেন্টদেরকে বলি এটলিস্ট 3 ঘন্টা পর লাগাবেন। আর ওটার একটা প্রিন্সিপাল রয়েছে, 2 আঙ্গুল টেনে যতটুকু সানস্ক্রিন বেরোয় একটা টিউব থেকে, অতটুকু সানস্ক্রিন পুরো মুখ আর গলাটাকে কভার করে। সানস্ক্রিন অনেক ফর্মুলেশনে আছে, লোশন, জেল বেসড, না টিন্টেড থাকে, ঠিক না? তো আপনার যেটা ভালো লাগে সেটাই নেবেন, বাট আপনার এভরি 2 to 3 আওয়ারলি লাগাতেই লাগবে। এক্স্যাক্টলি, আঙ্গুল ভরে আমাদের লাগাতে লাগবে, এটাতে কার্পণ্য একদমই করবেন না আপনারা। অ্যালোপেশিয়াটা কি, মানে এখন তো খুব চর্চা চলছে, সবার জন্য কি সেম ট্রিটমেন্ট না আলাদা আলাদা থাকবে, সেটা সম্পর্কে আপনি কি বলতে চাইবেন? তো এটাও হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আজকের দিনে, স্পেশালি টিনেজের জন্য। তো এলোপেশিয়া শব্দটা মানে যদি বলি আমরা সাইন্টিফিক্যালি, মানে হেয়ার লস। যেরকম পিগমেন্টেশন অনেক কারণ থাকে, এলোপেশিয়ার অনেক কারণ থাকতে পারে। আপনার যে অ্যান্ড্রোজেনেটিক এলোপেশিয়া থাকে, যেটার জন্য সামনে থেকে রিসেশন হচ্ছে, আপনি অনেক ক্র্যাশ ডায়েট করছেন, তার জন্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আপনার হেয়ার লস হচ্ছে, আপনার পোস্ট প্রেগনেন্সি হেয়ার লস হচ্ছে, আগে যে পোস্ট কোভিড হেয়ার লস হতো সেটাও এক রকমেরই এলোপেশিয়া, বা আপনার স্কিনের মধ্যে কোনো রোগ হচ্ছে সেটার জন্য আপনার হেয়ার লস হচ্ছে, চুলের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য হেয়ার লস, অনেক অনেক কারণ আছে যার জন্য হেয়ার লস হয়, আর হেয়ার লস মানে এলোপেশিয়া, ঠিক না? তো এগেন ঘুরে ফিরে সেম কথাই আমরা চলে আসলাম, কি মানে কি কারণটা হচ্ছে ওটা দেখাতে লাগবে আপনার, ঠিক আছে? কেন কি র্যান্ডমলি আমরা যেগুলা অনলাইনে প্রোডাক্ট আছে, বায়োটিন গামিজ আছে, এটা আছে, আরো সিরাম আছে, অ্যাভেলেবল আজকাল খুব খুললেই দেখা যায় একদম। হ্যাঁ, তো সব জায়গায় যে বায়োটিন গামিজ কাজ করে নেবে বা নিউট্রিয়েন্টস কাজ করে নেবে এরকম না। খালি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্যই মানে হেয়ার লস হচ্ছে এরকম না, কিছু আপনার জেনেটিকেও থাকতে পারে, কিছু অটো ইমিউন ডিজিজও থাকতে পারে। তো আমার কথাটা একটাই, যে সময় আপনার কোনো সমস্যা থাকে, ফার্স্ট আগে ওটা ডায়াগনোসিসটা করান, আফটার দ্যাট আসবে আপনার ট্রিটমেন্ট। তো প্রপার ডায়াগনোসিস ছাড়া র্যান্ডমলি স্ক্যান করলে আপনার ইকোনমিক্যাল লসও হবে, হ্যাঁ, আর আপনার টাইমটাও ওয়েস্ট হবে। এক্স্যাক্টলি। আবারও জানতে চাইবো, সোশ্যাল মিডিয়ায় আজকালকে খুললেই দেখা যায় অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো কি সত্যি দরকার? কি কি প্রোডাক্ট দরকার বলে মনে করেন? মানে সবাই ভাবে যে এটা বেস্ট, এটা বেস্ট, এটা দেওয়া আছে এইভাবে, এটা একটু ট্রাই করে দেখি, তো আপনার মতে কি? তো আমি যদি সত্যি বলি, তো আমাদের স্কিনের জন্য অনলি 3টা প্রোডাক্ট, খালি 3টা প্রোডাক্ট দিয়েই কাজ হয়ে যাবে। প্রথম হচ্ছে একটা জেন্টল ক্লিনজার, মানে আপনার ফেস ওয়াশও হতে পারে, বা ফোম বেসড ফেস ওয়াশ হোক, বা জেন্টল ক্লিনজার যেটাকে ক্রিম বেস থাকে সেটাও আপনি ইউজ করতে পারেন।
এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়তম হচ্ছে আপনার একটা ভালো ময়শ্চারাইজারও সেম লোশন বেসড, ক্রিম বেসড, জেল বেসড, যেগুলোই হোক, স্কিন ক্যাটাগরি হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ দ্বিতীয়ত। থার্ড হচ্ছে একটা প্রপার সানস্ক্রিন, যেটা কি এভরি 3 আওয়ারলি আপনি লাগাবেন। ইউজ করতে হবে। এই তিনটা ছাড়া আপনার এক্সট্রা কিছু দরকার নেই যদি আপনার কোনো রোগ না থাকে। তো সেটা তো ডিপেন্ড করে স্কিনের উপর না, অয়েলি স্কিনে কি যেমন লাগালে ভালো হবে, Exactly. ফেস ওয়াশ না ক্লিনজিং? এটা দেখেন মানে সবার স্কিন টাইপ কিরকম থাকে, কিরকম Skin রিয়াক্ট type, করে, হ্যাঁ। এক্স্যাক্টলি হুম। ওটা আপনারা নিচের থেকে বুঝতে পারবেন, হুম, হুম। ঠিক না? কারোর বেশি অয়েলি থাকে, কারোর টি জোনটা অনলি অয়েলি থাকে, কারোর অনেক জেনারেলাইজড ড্রাই থাকে, বা আগের কোনো রোগও থাকতে পারে যার জন্য মানে কোনো প্রোডাক্ট ওদের স্যুট Suit নাও, করে না। এক্স্যাক্টলি স্যুট নাও করতে পারে। হুম। তো তার জন্য মানে আপনি আগে বেছে নেবেন কি কোন যে ফর্মুলেশন আমরা বলি, ঠিক আছে, আচ্ছা। লোশন, ক্রিম, হুম। জেল, ইত্যাদি আলাদা আলাদা ফর্মুলেশন হয়, তো কোন ফর্মুলেশনটা আপনার স্কিনকে স্যুট করবে ওইটা বেছে নেওয়া উচিত। অ্যান্ড আফটার দ্যাট ওই তিনটা জিনিস, প্রথম হচ্ছে একটা ক্লিনজার, সেকেন্ড ময়শ্চারাইজার, থার্ড সানস্ক্রিন। আর ডিফারেন্ট ডিফারেন্ট এই যে ডিফারেন্ট পেপটাইডস বা রেটিনল রয়েছে, যেটা কি অনেক ট্রেন্ডিং আছে, বা AHA BHA, আমি ভাবি ওটা একজন ডক্টরের পরামর্শ নিয়ে কি আপনার স্কিনের জন্য কোনটা সুইটেবল থাকবে, তারপর ওটা ইউজ করাটা বেস্ট হবে। আজকাল আমরা প্রত্যেকে একটু সাজগুজ করতে ভালোবাসি, ঠিক না? তো সানস্ক্রিন আর ময়শ্চারাইজারে যেমন কাজ হচ্ছে না, একটা কিছু আলাদা ভাবে লাগাবো, তো আমরা লাগাই ফাউন্ডেশন টাইপ বা কিছু একটু, Exactly. আমরা তো লাগাবো, বিয়ে বাড়িতে যাব, তারপর কি ট্রিটমেন্ট করা, মানে লাগালে কি কিভাবে এটাকে আপনি লাগানোর আগে ক্লিনজিং আগে তো একটা ময়শ্চারাইজার লাগাবেন, হ্যাঁ, আর তারপর আপনি যে বলছেন কি মানে রিমুভালটা কিভাবে হবে, হ্যাঁ, ওই রিমুভালের জন্যই ভালো একটা ক্লিনজার ইউজ করা উচিত, বা আপনি মিসেলার ওয়াটারও ইউজ করতে পারেন, যেটাও হাইড্রেট করে রাখে আপনার ফেসকে। আর যে সময় আপনি ওটাকে রিমুভ করবেন মানে অনেক ভিগোরাসলি ওটাকে ওয়াশ করবেন না, না হলে কি হয় আমাদের স্কিন ব্যারিয়ারটা হ্যাঁ ড্যামেজ হয়ে যায়। সফটলি জেন্টলি রিমুভ করে দেন এগেইন কাম টু দ্য ময়শ্চারাইজার, যাতে কিছু কিছু গ্যাপ হয়ে যায়, কিছু কিছু অয়েল কন্টেন্ট কমে যায়, যাতে ওটাকে আমরা ফিল আপ করতে পারি, ওটাকে আবার রিস্টোর করতে পারি। থ্যাংক ইউ। মানে আজকাল দেখা যাচ্ছে মানে স্কিন নিয়ে মানুষ প্রচুর কনসিয়াস, কেন সেটার রিজনটা? আমি যদি প্রথম কারণটা বলি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। কেন কি অনেক যখন আপনি দেখবেন রিলস এর মধ্যে অনেক আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকে, যেটার মধ্যে একটা শব্দ আছে কোরিয়ান স্কিন, যেটা কি একদম গ্লাসি স্কিন। এক্স্যাক্টলি যেটা হচ্ছে লিটারালি পসিবলই না, হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে সময় আপনি মার্কেটিং রিলস দেখবেন, আপনি দেখবেন ইনিশিয়াল 15 থেকে 20 সেকেন্ড কি থাকবে, একটা প্রবলেম স্টেটমেন্ট বলবে, ঠিক না, সো দ্যাট ইট গোজ ভাইরাল। আপনি সব রিলের মধ্যে এটা অবজার্ভ করবেন। তো দেন ওই 15 থেকে 20 মিনিটে ইউ রিলেট উইথ দ্য রিল, এন্ড আপনার লাগবে কি না এই প্রবলেমটা তো আমার আছে, আমারও আছে, এক্স্যাক্টলি, এন্ড মেবি আমার ওটা কিনলে এই প্রবলেমটা চলে যাবে, বাট ওটা আপনার প্রবলেম না। সবার স্কিন আলাদা রকমের থাকে, কালার আলাদা থাকে, রিয়াকশন প্যাটার্ন আলাদা থাকে, ওটা রোগ হয় না। তো ওটা কিছু একটা জিনিস সেল করার জন্য আপনাকে হাইলাইট করানো হয়, আর আপনাকে বোঝানো হয় কি ওটা আপনার একটা প্রবলেম, ওটা আপনার একটা রোগ, তার জন্য আপনি ওটা কিনতে যান, এন্ড কেনার একটা সাইকেল তৈরি হয়ে যায়, ঠিক না। এন্ড আফটার দ্যাট একজনের সাথে আরেকজনের কম্পারিজন থাকলো, আর আমাদের তো অনেক আগে থেকে চলছেই, মানে মানে পরিষ্কার হলে ভালো, পরিষ্কার হলে হেলদি। তো সবগুলো সোশ্যাল আর সোসাইটি আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সটা একসাথে মিলে কি হয়, মানে বেশি অ্যাওয়ারনেসটা মানে খারাপ হয়ে যায়, মানে ইটস নট অ্যাবাউট অ্যাওয়ারনেস, এটা হয়ে দাঁড়ায় আপনার মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হ্যাঁ, আর বডি ডিসমরফিক ডিসঅর্ডারও অনেক দাঁড়ায়। মানে শুধু আমরা যে মানে ক্রিম ব্যবহার করে ফর্সা হব সেটার তো কারণ একদমই না, তার জন্য কিছু খাওয়া দাওয়া, ডায়েটের খুবই দরকার। সেটা কি ডায়েট আপনি ভালো বলে মানে বলবেন দর্শকদেরকে? কেন কি আজকালকে তো খাওয়া দাওয়ার অভ্যাসটা একদম মানে প্রত্যেকের খারাপ অভ্যাস হয়ে গেছে, সবাই ফাস্ট ফুড মানে প্রেফার করে বেশি। তো সেটা থেকে একটু সরে গিয়ে আমরা কি ধরনের খাবার খেলে স্কিনটা ভেতর থেকে ভালো রাখতে পারবো? আমি একটা জেনারেলাইজ জিনিস বলছি, স্কিন নিয়ে না, আমাদের শরীর নিয়ে। মানে যারা যারা ভিউয়াররা আছে ওরা সবাই জানে কি ভালো খাবার কি আছে, ঠিক আছে, আর ওদের খারাপ হ্যাবিটটা কি আমরা জানি, সব অ্যাওয়্যার, ঠিক আছে। তবুও আমরা মানে ওই ফাস্ট ফুড খেলাম বা ওই সময় খেলাম, আমাদের ওয়ার্ক শিফট আমাদেরকে অ্যালাউ করছে না, তো এগুলো একসঙ্গে মিলে তারপর শরীরটাকে খারাপ করে। তো আমি জানি আমাদের ভিউয়ারের মধ্যে কেউ এরকম নেই কি জানে না কি খাবার উচিত না, ঠিক না। সময় সময় খাবেন, যে সময় আপনার ব্রেকফাস্ট খাবার ওই সময়ই খাবেন, লাঞ্চের টাইমে লাঞ্চ, ডিনারের টাইমে ডিনার, অ্যাপ্রোপ্রিয়েট ভালো খাওয়া খাবেন, ফ্রুটস বেশি থাকবে, ফাইবারস বেশি থাকবে, সবাই জানে,
ঠিক না? বাট কতজন ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে? Implement করতে হ্যাঁ, কেন পারছে। কি আজকের কাজের জন্য, অন্য স্ট্রেসের জন্য কেউ হুম। ওটাকে ফলো করতে পারছে না, বা Routine আজকে maintain পার্টি হয় না। রয়েছে তখন ফাস্ট ফুড খাওয়া হচ্ছে, ঠিক না? হুম। তো এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা জিরো হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে আমরা সবাই জানি কি কোন সময় কি খাওয়া উচিত, জাস্ট ওটাকে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, স্টুল, ইউরিনেশন অ্যান্ড ফিমেলস এর মধ্যে যেটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলি, এগুলো জিনিস অলওয়েজ রেগুলার থাকাটা নর্মাল, ঠিক না? আর এডিকশন করবেন না, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কোনো রকমের এই এডিকশন আপনার স্কিনকে না, পুরো শরীরকেই খারাপ করতে পারে। তো দিজ আর বেসিক টিপস, সবাই জানে, আমাদের দিদা ঠাম্মারাও বলেছে, তো এগুলো সবাই জানা আছে। জাস্ট মেনটেন দ্যাট, বাস আপনি দেখবেন কি 2 to 3 মান্থসে একটা অবভিয়াস চেঞ্জ আপনার পুরো শরীরের মধ্যেই চলে আসছে। অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জানি, কিন্তু আমরা প্রপারলি আমরা সেটা করি না বা ডায়েট মেনটেন করি না। অবশ্যই আজকের পর থেকে আমরা করার চেষ্টা করব। সবচেয়ে একটা ইম্পর্টেন্ট আমার প্রশ্ন হচ্ছে, আপনার থেকে জানতে চাইবো, আজকাল তো অনেক ভুয়ো ডাক্তার মানে দেখা যায়, অনলাইন হোক আর অফলাইন হোক। তো Correct, আমরা correct. মানে প্রপার ডার্মাটোলজিস্ট কিভাবে খুঁজে বের করব? তো এটা হচ্ছে দর্শকদের জন্য আপনি কি এক্স্যাক্টলি, এটা পরামর্শ হচ্ছে দেবেন? আজকের একটা মানে অনেক গুরুত্বপূর্ণ কথা। যে সময় আপনি কোনো ডক্টরের কাছে যাবেন, ওনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ভেরি সিম্পল। আর ওটার একটা এনএমসি ওয়েবসাইট থাকে, ওটা আমাদের ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার থাকে। ওখানে গিয়ে যদি ওই নাম্বারটা পুট করে ডক্টরের ডিটেলস চলে আসবে। আচ্ছা। একদমই আমরা ইজি। সবাই মোবাইল ইউজ করি আজকাল, তো হ্যাঁ, একদম হ্যাঁ, সবকিছু ইজি হয়ে গেছে। সবাই এখন টেক সেভি। এটা হচ্ছে একটা সিম্পল স্টেপ, হুম। আপনি জাস্ট নাম্বারটা পুট করেন, আপনি এমনিতেই ডিটেলস পেয়ে যাবেন। তো তার থেকে বেশি আর কিছু বলার নেই। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা, এই পর্বটা? বিশেষ করে একজন সার্টিফাইড ডার্মাটোলজিস্ট আমাদের পডকাস্টে আনতে পেরেছি, উনাকে অসংখ্য ধন্যবাদ। মূল্যবান সময়টুকু দিয়ে শিবানী এক্সপ্লোরার পডকাস্টে আপনি এসেছেন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, অনেক ধরনের টিপস আপনারা পেয়ে গেলেন। আর যাদের কোনো দরকার হয়, নেক্সট এপিসোডে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করবেন কি কি আপনাদের দরকার হয়, তাহলে আমরা নেক্সট এপিসোড আবারও আমাদের অতিথিকে আবারও নিয়ে আসবো আমাদের পডকাস্টে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, ভালো ভালো খাবার খান, ভালো ভালো ক্রিম ইউজ করুন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে, আপনাদের সাথে এসে আবারও দেখা হচ্ছে। আর ডক্টর কিন্নর দাসকে বলবো কিছু দর্শকদের জন্য, আপনি বলুন। একটা কথাই বলবো, স্কিন হচ্ছে শরীরের লার্জেস্ট অর্গান, এটা আপনার এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড না। সোশ্যাল মিডিয়া থেকে অন্য কেমিক্যালস বা ক্রিমস, লোশনস এগুলো লাগিয়ে আপনার শরীরের সাথে এক্সপেরিমেন্ট করবেন না। যদি কোনো রোগ হয়ে থাকে, একজন সার্টিফাইড ডার্মাটোলজিস্টের কাছে যান, ট্রিটমেন্ট করান। শরীরে যে কোনো রোগ হোক, আপনি নিজের থেকে এক্সপেরিমেন্ট করার থেকে ভালো ডক্টরের পরামর্শ নেবেন, যাকেই আপনার ভালো লাগে, ঠিক না? তারপর তার চিকিৎসা করান। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর নিউ ভিউয়ার্স হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, এ ধরনের আরো অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।